প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে করের হার এবং কর দায় নির্ণয় করা। তো যাদের বাংলাদেশ কর বিধি আছে, তোমাদের সবার জন্যই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই আমার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে থাকব, আমার সাথে সাথে এই করের হার এবং কর দায়গুলো কিভাবে বের করতে হয়, সাথে সাথে তোমাদের কাজ হচ্ছে যে আমার সাথে সাথে মানে এই ক্লাসের মধ্যে তোমাদের শিখে ফেলতে হবে। পূর্ব থেকে অর্থাৎ আগের থেকে কিছু বিষয় আমরা বলি। সেটা হচ্ছে, আমরা জানি 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী একজন ব্যক্তির আয়ের খাত হচ্ছে 7টা। অর্থাৎ এই 7টা খাত থেকে কোন খাত থেকে সে কত টাকা আয় করলো, এই যাবতীয় বিষয় সবগুলা সে যোগ করলে ওই ব্যক্তির মোট আয়ের পরিমাণটা আমরা পাই। এখন এই যে তুমি মোট আয়, এই মোট আয়টা কেন বের করবা? কি জন্য তুমি মোট আয়টা বের করবা? এই মোট আয় বের করার একমাত্র কারণ, প্রধান কারণ বা একমাত্র উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তি নির্দিষ্ট আয় বর্ষে কতটুকু কর সরকারকে বা কত টাকা কর সরকারকে দিবে, ওই কতটুকু কর বা কতটুকু কর কত টাকা কর সরকারকে দিবে, ওই বিষয়গুলা জানার জন্যই মূলত আমরা মোট আয়টা বের করি। ঠিক আছে? এখন ক্ষেত্র বিশেষে আয়ের হারের ভিন্নতার অনুযায়ী আমাদের এই করের হারটাও কিন্তু আলাদা আলাদা। ওই বিষয়গুলো আজকে আমরা ইনশাআল্লাহ এখানে শিখব। অর্থাৎ তুমি মোট আয় করো, যে কোনো ভাবে তুমি যে কোনো খাতে মোট আয় বের করো। মোট আয় বের করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে তোমার কর দায়ের পরিমাণটা জানা। এই বিষয়টা আজকে আমরা মুখস্থ করব। এরপরে ক্ষেত্র বিশেষে অঞ্চল ভেদে একজন করদাতা সে কোথায় বসবাস করতেছে, সে কি ঢাকাতে আছে, নাকি চট্টগ্রামে আছে, নাকি ঢাকা চট্টগ্রামের বাইরে কোথাও আছে, নাকি জেলা শহরে আছে, এই যাবতীয় অঞ্চল ভেদে আমাদের করের একটা ন্যূনতম হার আছে। ওই হারগুলো আজকে আমরা মুখস্থ করব। এরপরে হচ্ছে, আমাদের এখানে তো করদাতা শুধু একজন পুরুষ না, এখানে একজন মহিলাও করদাতা হইতে পারে, অথবা কোনো করদাতা সে 65 বছরের ঊর্ধ্বে হইতে পারে, অথবা প্রতিবন্ধী করদাতা হইতে পারে, অথবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেও করদাতা হইতে পারে। ওদের কর প্রদানের ক্ষেত্রে একটা ন্যূনতম আয় আছে বা করযোগ্য সীমা আছে, যতটুকুর উপরে তাকে কোনো কর দিতে হবে না। ওই বিষয়গুলো আজকে আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব। তো আজকে হচ্ছে যে ইন টোটাল যে ক্লাসটা আমরা নিচ্ছি, পুরো ক্লাসটার সবগুলা তথ্যই আমাদের হচ্ছে যে আয়কর অধ্যাদেশের তথ্য, সবগুলা তথ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে। এখানে আমার বানাইনা কোনো কথা নাই, বা তোমারও এখানে বানানো কোনো কথা এখানে তুমি লিখতে পারবা না, রাখতে পারবা না। এখানে যেভাবে আছে, বা আমাদের 1984 সালের আয়কর অধ্যাদেশ এবং সর্বশেষ 2020 এবং 2021 কর বর্ষে আমাদের যে আয়কর নির্ধারণের বিভিন্ন হার, অথবা আমাদের যে বিভিন্ন ধরনের করের হার যেগুলো বলা আছে, ওই বিষয়গুলোই আজকে আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব। চলো আমরা শুরু করি। করের হার এবং কর দায় নির্ণয়। কর দায় হচ্ছে যে তুমি তোমার মোট আয়ের উপর একটি নির্দিষ্ট আয় বর্ষে কর সরকারকে কত টাকা কর প্রদান করবা, ওই অংশটাকে বলা হয় আমাদের এখানে কর দায়। তো এই কর দায় নির্ণয় করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে মোট আয়গুলো হলো, এই মোট আয়ের উপরে আমরা মানে আয়ের ভিন্নতার উপরে ভিত্তি করে আমরা মোট করটা বের করব। এখান থেকে উৎসে কর, কর্তন বা বিনিয়োগ ভাতার পার্সেন্টেজ গুলা, অর্থাৎ আমাদের এখানে কর রেয়াত গুলা বিয়োগ করে দিলে কর দায়ের পরিমাণটা আমরা পেয়ে যাব। আসো, প্রথমত হচ্ছে আমরা সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে করযোগ্য আয়ের সীমা। একটা নির্দিষ্ট আয় বর্ষে একজন করদাতা মোট কতটুকু আয় করলো, এই আয়ের ক্ষেত্রে সাধারণত সে যদি একজন পুরুষ করদাতা হয়, সে তার মোট আয়ের প্রথম 3 লক্ষ টাকার উপরে কোনো কর দিবে না। তাহলে প্রথম 3 লক্ষ টাকার উপরে করের হার হচ্ছে কত পার্সেন্ট? 0%। প্রথম 3 লক্ষ টাকার উপরে তার করের হার হচ্ছে 0%। মানে সে মোট যত টাকা আয় করছে, এর ভিতরে তার মোট আয়ের প্রথম 3 লক্ষ টাকার উপরে সে কোনো কর দিবে না। তো আমি একটু তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিলাম যে একজন করদাতার চলতি আর্থিক হিসাবকালে
তার মোট আয়ের পরিমাণ হচ্ছে মনে করো কত টাকা ধরলাম, মনে করো 30 লক্ষ টাকা। কয় টাকা নিলাম আমরা? 30 লক্ষ টাকা নিলাম। ওই তো 30 লক্ষ টাকার উপরে প্রথম 3 লক্ষ টাকার উপরে সে কোনো কর দিবে না। আর সে যদি একজন মহিলা বা 65 বছরের ঊর্ধ্বে করদাতা হয়, তাহলে এই 3 লক্ষ টাকার জায়গা হবে সে 3,50,000 টাকা পর্যন্ত কোনো কর দিবে না। তাহলে এরপরে সে যদি কোনো প্রতিবন্ধী করদাতা হয়, তাহলে 4,50,000 টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না। এবং সে যদি মুক্তিযোদ্ধা হয়, তাহলে 4,75,000 টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না। তাহলে আমার সাথে বলো, একজন পুরুষ করদাতার ক্ষেত্রে প্রথম 3 লক্ষ টাকার উপর করের হার হচ্ছে 0%। এরপর একজন মহিলা করদাতা অথবা 65 বছরের ঊর্ধ্বে পুরুষ করদাতার ক্ষেত্রে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত করের হার হচ্ছে যে 0%, মানে কোনো কর দিতে হবে না। এরপর হচ্ছে যে একজন প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে 4 লক্ষ কত টাকা, 4,50,000 টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না। তার মানে তার করের হার হচ্ছে যে কত পার্সেন্ট? সেক্ষেত্রে তার কর হচ্ছে যে তোমার 0%, 4,50,000 টাকা। এরপরে সে যদি মুক্তিযোদ্ধা হয়, তাহলে 4,75,000 টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। তাহলে আমার সাথে বলো, পুরুষ করদাতার ক্ষেত্রে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত 0%, মহিলা করদাতা হলে তাহলে এটা হবে 3,50,000 টাকার উপরে 0%, যদি প্রতিবন্ধী করদাতা হয় তাহলে 4,50,000 টাকার উপরে 0%, এবং সে যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে 4,75,000 টাকার উপরে 0%। আশা করি এতটুকু মুখস্থ হয়ে গেছে। আবার আমার সাথে বলো, তাহলে পুরুষ করদাতার ক্ষেত্রে কত? 3 লক্ষ টাকার উপরে 0%, মহিলা করদাতা বা 65 বছর ঊর্ধ্বে পুরুষ করদাতার ক্ষেত্রে হচ্ছে যে 3,50,000 টাকার উপরে 0%। এরপর হচ্ছে তো তোমার প্রতিবন্ধীর ক্ষেত্রে 4,50,000 টাকার উপরে 0%, আর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4,75,000 টাকা। আবার পুরুষ করদাতার ক্ষেত্রে 3 লক্ষ, মহিলা এবং 65 বছরের ঊর্ধ্বে করদাতার ক্ষেত্রে 3,50,000, প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে 4,50,000, এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে হচ্ছে যে 4,75,000 মুখস্থ রাখতে হবে। এগুলো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। এগুলো আমার তোমার কোনো মুখের কথা না, এগুলো হচ্ছে যে আমাদের 2020 এবং 2021 আয় বর্ষে, আমাদের কর বর্ষে এগুলা নির্ধারণ করে দিয়েছে। এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে আসো, তাহলে প্রথম 3 লক্ষ টাকা বা ক্ষেত্র বিশেষে করযোগ্য আয় সীমা, এগুলোর উপরে 0%। ওকে, এর পরবর্তীতে তুমি তাহলে তোমার এখানে 10 লক্ষ টাকার উপর 30 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা চলে গেছে, এটার উপরে তোমার 0%। আর আছে তোমার কাছে তো কত টাকা? 3 লক্ষ টাকা চলে গেছে, আর আছে তোমার 27 লক্ষ টাকা। কত টাকা? 27 লক্ষ টাকা। এই 27 লক্ষ টাকার ক্ষেত্রে পরবর্তী 1 লক্ষ টাকার উপরে তুমি কর দিবা 10%। মানে এই যে 27 লক্ষ টাকা আছে, এই 27 লক্ষ টাকার পরবর্তী 1 লক্ষ টাকার উপরে কর দিবা তুমি কত পার্সেন্ট? 10%। তাহলে 10,000 টাকা মুখস্থ কিন্তু এগুলা। এরপরে এখান থেকে তাহলে আরো 1 লক্ষ টাকা চলে গেছে, আর আছে 26 লক্ষ টাকা। এই 26 লক্ষ টাকার ভিতরে পরবর্তী 3 লক্ষ টাকার উপরে কর দিবা তুমি 15%। কত পার্সেন্ট? 15%। পরবর্তী 3 লক্ষ টাকার উপরে কর দিবা তুমি 15%। তাহলে না, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 5%, সরি, এটা হচ্ছে কত পার্সেন্ট? 5%। তাহলে এটা 5,000 টাকা, আর এটা হচ্ছে 10%, এটা হচ্ছে 10%, তাহলে 30,000 টাকা। 30,000 টাকা। আর একটু বলি, তাহলে প্রথম 3 লক্ষ টাকার উপরে 0%, কোনো কর নাই। পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, তারপরে পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10%। তাহলে এখান থেকে 3 লক্ষ টাকা চলে গেলে আর আছে 23 লক্ষ টাকা। তাহলে এটার উপরে 10। এরপর হচ্ছে পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 15%। পরবর্তী 4 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট? 15%। তাহলে 15% মানে এখানে 4 লক্ষ টাকার 15% মানে 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। এরপরে পরবর্তী 5 লক্ষ, তাহলে এখান থেকে তোমার আরো 4 লক্ষ টাকা চলে যাবে। এখান থেকে আরো 4 লক্ষ টাকা চলে গেলে আর আছে তোমার 19 লক্ষ টাকা। তাহলে পরবর্তী 5 লক্ষ টাকার উপরে দিবা তুমি 20%। 5 লক্ষ টাকার উপরে দিবা কত পার্সেন্ট? তাহলে 5 লক্ষ টাকা 20% মানে 1 লক্ষ টাকা। কয় টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এরপরে তাহলে এখান থেকে তোমার 19 লক্ষ টাকা থেকে আর 5 লক্ষ টাকা চলে যাবে। আরো কত টাকা চলে যাবে? 5 লক্ষ টাকা। তাহলে আর আছে 14 লক্ষ টাকা। এতে অবশিষ্ট যে 14 লক্ষ টাকা, এই অবশিষ্ট 14 লক্ষ টাকার উপরে হচ্ছে 25%। মানে এই 5 লক্ষ টাকার পরে অবশিষ্ট আর তোমার মোট আয়ের যতটুকু থাকবে পুরোটার উপরে দিবা তুমি 25%। তাহলে 25% এখানে যা হয়, ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের করের হার। তাহলে আবার বলি আমরা,
প্রথম 3 লক্ষ টাকার উপরে 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10%, পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 15%, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 20%, অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলোর উপরে 25%। আবার আমার সাথে বলো, প্রথম 3 লক্ষ টাকার উপরে কোনো কর দিতে হবে না, সেটা হচ্ছে পুরুষ করদাতা। মহিলা করদাতা হলো প্রথম 3,50,000 টাকার উপরে কোনো কর দিতে হবে না, অথবা 65 বছর ঊর্ধ্বে করদাতা হলে। এরপর হচ্ছে যে যদি মুক্তি অর্থাৎ প্রতিবন্ধী করদাতা হয়, তাহলে সেক্ষেত্রে 4,50,000 টাকার উপরে কোনো কর দিতে হবে না। আর যদি সে মুক্তিযোদ্ধা হয়, 4,75,000 টাকার উপরে কোনো কর দিতে হবে না। এগুলো মুখস্থ করবা, বিট কোশ্চেনেও আসবে। এখন আসো, তাহলে প্রথমটাই গেল। এরপরে পরবর্তী 1 লক্ষ টাকার উপরে করের হার হচ্ছে 5%, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে করের হার হচ্ছে 5% সবার জন্য। এরপরে পরবর্তী 3 লক্ষ টাকার উপরে করের হার হচ্ছে 10%, এরপরে পরবর্তী তোমার 4 লক্ষ টাকার উপরে করের হার হচ্ছে 10%, 15%, কত পার্সেন্ট? 15%, এবং পরবর্তী 5 লক্ষ টাকার উপরে করের হার হচ্ছে যে তোমার কত পার্সেন্ট? 20%, এবং অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলোর উপরে 25%। আবার বলো, আমার সাথে বলো, তাহলে প্রথম 3 লক্ষ টাকার উপর 0%, মহিলা করদাতা হলে 3,50,000 টাকা, প্রতিবন্ধী করদাতা হলে 4,50,000 টাকা, আর মুক্তিযোদ্ধা হলে 4,75,000 টাকা। এরপর হচ্ছে পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, পরবর্তী 3 লক্ষ টাকার উপর 10%, পরবর্তী 4 লক্ষ টাকার উপর 15%, পরবর্তী 5 লক্ষ টাকার উপর 20%, এবং অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটার উপরে হচ্ছে কত পার্সেন্ট? 25%। এখন এখানে করগুলা সবগুলো যোগ করে দিলে আমরা মোট কর পাবো। এই মোট কর থেকে আমাদের বিনিয়োগ ভাতা আর উপরে কর রেয়া, ওটা বিয়োগ করব, উচ্চ কর কর্তন থাকলে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা এখানে কর দায়ের পরিমাণটা পেয়ে যাব। তাহলে এটা মুখস্থ করে ফেলতে হবে, কারণ পরবর্তীতে তুমি বড় অঙ্ক করতে গেলে তোমাকে যদি কর দায় নির্ণয় করতে বলে, তাহলে তোমার এটা অবশ্যই লাগবে। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে, সেটা হচ্ছে মনে করো তোমার কর মোট আয়টা তোমার 4 লক্ষ টাকার পরে আর আসতেছে না, তাহলে তোমার নিচের গুলো আসবে না, যেখানে শেষ হয়ে যাবে অতটুকু। মনে করো তোমার এখানে 1 লক্ষ টাকার পরে আর অবশিষ্ট কোনো টাকা নাই, তাহলে তোমার এখানে ক্লোজ হয়ে যাবে। মনে করো তোমার আয় আছে টোটাল 5 লক্ষ টাকা, কয় টাকা আছে? 5 লক্ষ টাকা, তাহলে প্রথম 3 লক্ষ টাকার উপরে তুমি 0% গেল গা, আর আছে 2 লক্ষ। 2 লক্ষ টাকা এখানে লিখবা, 1 লক্ষ টাকার উপরে 5%, আর অবশিষ্ট 1 লক্ষ টাকার উপরে 10%। তোমার আয় আছে মনে করো 10 লক্ষ টাকা, কয় টাকা? 10 লক্ষ, তাহলে প্রথম 3 লক্ষ টাকার উপরে 0%, 3 লক্ষ চলে গেছে, আর আছে 7 লক্ষ, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, আর আছে 6 লক্ষ, পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10%, আর আছে 3 লক্ষ, তার অবশিষ্ট 3 লক্ষ টাকার উপরে 15%। এইভাবে আমরা করব, বুঝতে পারছো? তবে এই পার্সেন্টেজ গুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে 3 লক্ষ, 3 1 3 4 5। স্যার বলতেছো স্যার এগুলো কি শিখাচ্ছে? প্রথম 3 মানে হচ্ছে যে 0%, 3 এর প্রথম 3 লক্ষ টাকার 0%, পরবর্তী 1 লক্ষ টাকার 5%, পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10%, পরবর্তী 4 লক্ষ টাকার উপরে হচ্ছে 15%, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 20%, অবশিষ্ট টাকার উপরে হচ্ছে যে 25%। তাইলে সেই জন্য বলছি 3 1 3 4 5, 3 1 3 4 5, 3 1 3 4 5, 0 5 10 15 20 25, এভাবে 5% করে বাড়তে থাকবে। তাহলে প্রথম হচ্ছে যে 5%, তারপরে 10%, তারপরে 15%, তারপরে 20%, বাকিগুলোর উপরে 25% গেল। তাহলে মুখস্থ করবা এটা। এরপর হচ্ছে ন্যূনতম কর। এখন আমাদের এখানে কর দায়টা যদি মনে করো, কারণ একজন ব্যক্তি তো মনে করো সে তার অনেক টাকা ইনকাম করে না, মনে করো তার কর দায়টা এখানে 2,000 টাকা আসতে পারে, 3,000 টাকা আসতে পারে, 5,000 টাকা আসতে পারে, 10,000 টাকা আসতে পারে, বা 15,000 টাকা আসতে পারে। ক্ষেত্র বিশেষে তার আয়ের কর দায়টা বিভিন্ন রকমের হইতে পারে। তবে একজন করদাতা সে যদি ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থান করে বা বসবাস করে, তাকে ন্যূনতম 5,000 টাকা কর দায় পরিশোধ করতে হবে। কত টাকা? ন্যূনতম 5,000 টাকা। অর্থাৎ তার যদি এখানে 3,000 টাকাও যদি কর দায় আসে, তাহলে 5,000 টাকা দিতে হবে। তার যদি 1,000 টাকাও যদি কর দায় আসে, তাহলে 5,000 টাকা দিতে হবে। কিন্তু 5,000 টাকার বেশি হলে বেশিটাই দেবে, মানে যতটুকু আসে ততটুকু দেবে। তাহলে একজন করদাতা যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থান করে, তাকে ন্যূনতম কর দিতে হবে কত টাকা? 5,000 টাকা। এরপরে
ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে আরো তো অনেকগুলো সিটি কর্পোরেশন আছে, যেমন কুমিল্লা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তারপরে তোমার খুলনা সিটি কর্পোরেশন বা যশোর ইত্যাদি ইত্যাদি অন্য যে সমস্ত সিটি কর্পোরেশন গুলো আছে, এই সিটি কর্পোরেশন গুলোর মধ্যে থাকলে তাকে ন্যূনতম কর দায় পরিশোধ করতে হবে 4000 টাকা। কয় টাকা? 4000 টাকা। আর এই সিটি কর্পোরেশনের বাইরে অন্য যে কোনো জায়গায় থাকলে তাকে ন্যূনতম কর দায় পরিশোধ করতে হবে 3000 টাকা। মুখস্থ থাকবে? তাহলে প্রথমত হচ্ছে কর দায়, এটা নির্ভর করতেছে তার কর দায় কতটুকু আসলে। যদি ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে থাকে কিন্তু কর দায় যদি 5000 টাকা থেকে কম আসে তাকে 5000 টাকা দিতে হবে। অন্য সিটি কর্পোরেশনের ভিতরে থাকলে কর দায় যদি তার 4000 টাকা থেকে কম আসে তাহলে সে 4000 টাকা দিবে। আর এর বাইরে যদি কোথাও সে থাকে তাহলে তাকে ন্যূনতম 3000 টাকা পরিশোধ করতে হবে। এই বিষয়টা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এই বিষয়টা আমাদেরকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা আমাদেরকে মুখস্থ করতে হবে। লাস্ট আরেকবার আমি বলে দিই তোমাদেরকে। প্রথমত হচ্ছে যে আয়ের সর্বনিম্ন সীমা, প্রথমত হচ্ছে একজন পুরুষ করদাতার ক্ষেত্রে তাকে 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। মহিলা এবং 65 বছর ঊর্ধ্বে করদাতার ক্ষেত্রে 3,50,000 টাকা পর্যন্ত করের হার 0%। প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে 4,50,000 টাকা পর্যন্ত 0%। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4,75,000 টাকা পর্যন্ত 0%। আর এদিকে হচ্ছে 0% এর পরে পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, 3 লক্ষ টাকার উপরে 10%, 4 লক্ষ টাকার উপরে 15%, 5 লক্ষ টাকার উপরে 20%, আর বাকি যত টাকা থাকবে সেটার ক্ষেত্রে হচ্ছে যে 25%। আর ন্যূনতম করের ক্ষেত্রে হচ্ছে সে যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থান করে তার কর দায়টা যদি 5,00,000 টাকা থেকে যদি কম আসে তাহলে তাকে 5,000 টাকায় পরিশোধ করতে হবে। অন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে তাকে ন্যূনতম 4,000 টাকা দিতে হবে। সিটি কর্পোরেশনের বাইরে যদি সে থাকে তাকে ন্যূনতম কত টাকা? 3,000 টাকা দিতে হবে। তাহলে আজকের পুরো ক্লাসটাই হচ্ছে যে তোমার মুখস্থ। আমি আজকে একটু শিখে দিলাম, এতটুকু শিখে দিলাম। তোমরা তোমাদের কাছে যে বইটা আছে বই থেকে বাকিটা মুখস্থ করে ফেলবো। তবে মাস্ট বি এই তথ্যগুলো তোমার মুখস্থ থাকতে হবে, নাহলে পর্দায় নির্ণয় করতে পারবে না। ঠিক আছে? ওকে, আজকের মতো তাইলে আমাদের ক্লাসটা এখানে শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই।